আমি সেখানে লেকচার দিলাম বার্মিংহামে, ভালোই সাড়া পেলাম। পরের দিন মাঝে মধ্যে আমরা বাইরে শুটিং করতাম, তাই পরের দিন আমরা একটা ইহুদি কবরস্থানে গেলাম, সেখানে শুটিং করলাম। শুটিং মানে গুলি করা না, রেকর্ডিং করা। আমাদের ভাষায় শুটিং মানে ভিডিও ক্যামেরায় রেকর্ডিং করা। এরকম কিছু শুটিং করছিলাম। আমরা সেই ইহুদি কবরস্থানে ঘন্টাখানেকের মতো সময় থাকলাম। তারপরে আমরা গেলাম ওখানকার একটা চার্চে, সেখানেও আমরা শুটিং করলাম। তারপর খাওয়া দাওয়া করলাম। বিকেলের দিকে হোটেলে ফিরে এলাম। সেখানে এসে জানলাম যে বার্মিংহামের পুলিশ তারা আমাদের খুঁজে বেড়াচ্ছে। সম্ভবত কোনো পথচারী অভিযোগ করেছিল তারা খুঁজে বেড়াচ্ছে 7-8 জন সন্ত্রাসীকে, মাথায় টুপি, মুখে দাড়ি। এই লোকগুলো কারা? আমাদের গাড়ির নাম্বার তারা জানে, এটাও জানে গাড়িটার রং সবুজ। তারা কি করলো? ইন্স্যুরেন্স কোম্পানিতে ফোন করলো আর বের করার চেষ্টা করলো আমরা কোথায় আছি। তারা খুঁজে বের করলো হোটেল, এই হোটেলটা। ভাগ্যক্রমে যখন জিজ্ঞাসাবাদ চলছে সেই সময় এক লোক নাস্তা করছিল, তার সাথে পুলিশের কথা হলো। আর সেই লোকটা ছিল খুবই বিখ্যাত একজন মুসলিম পলিটিশিয়ান। তিনি সেই পুলিশ স্টেশনের যে চিফ তার সাথে কথা বললেন যে আপনি এই সন্ত্রাসীদের খুঁজে বেড়াচ্ছেন, আপনি কি উল্টাপাল্টা বলছেন? আপনার খেয়াল আছে 2 মাস আগে আপনাকে একটা ডিভিডি দিয়েছিলাম, ডাক্তার জাকির নায়কের ডিভিডি? চিফ বলল হ্যাঁ ইনি তো সেই লোক। ও সেই লোক। প্রবলেম সলভ। যে পথচারীরা অভিযোগ করেছিল ভেবেছিল দাড়ি টুপি মানে বিপজ্জনক, দাড়ি টুপি বিপজ্জনক, সাবধানে থাকতে হবে। কিন্তু আবারও আল্লাহর সাহায্য, খোদার সাহায্য, আর আমিও ফিরে এসেছি, না হলে আপনারা আমাকে এখানে দেখতে পেতেন না। আমাদের মুসলমানদের ভয় না পেয়ে সত্যি কথা বলা উচিত, তবে জ্ঞানের সাথে। আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেছেন যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মুআযাতিল হাসানা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান। তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং উহাদের সহিত তর্ক করো, যুক্তি দেখাও, যাহা সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য। যখন কথা বলবেন হিকমা দিয়ে কথা বলবেন। পুরো ব্যাপারটা দেখে আমরা এখন বুঝতে পারি যে সন্ত্রাস কাদের একচেটিয়া সম্পত্তি। আর আমার মতে সন্ত্রাস হলো পলিটিশিয়ানদের একচেটিয়া সম্পত্তি। আমি যতটুকু বুঝি আর যতটুকু জানি, সন্ত্রাস হলো পলিটিশিয়ানদের সম্পত্তি, যে জায়গারই হোক। এই পলিটিশিয়ান হতে পারে আমেরিকার, ইংল্যান্ড বা ইন্ডিয়ার। এটা এখন পলিটিশিয়ানদের সম্পত্তি। আমাদের আগে বুঝতে হবে এই সব সন্ত্রাসের পেছনে কারণটা কি। আমরা যদি সন্ত্রাস বন্ধ করতে চাই, প্রথমে এর পেছনের কারণটা খুঁজে বের করতে হবে। আমি একজন ডাক্তার, আমরা লক্ষণ দেখে চিকিৎসা করি না। আমরা অসুখ হওয়ার পর কারণটা খুঁজে বের করার চেষ্টা করি, তারপর জীবাণু মারি। এটাই চিকিৎসার নিয়ম। সন্ত্রাসের পেছনে কারণটা কি? বিজ্ঞরা বলেন সন্ত্রাসের পেছনে কারণ হলো অন্যায়, অবিচার। যখন একদল মানুষের উপর অবিচার করা হয়, যখন একদল মানুষের উপর অন্যায় করা হয়, তারা প্রতিশোধ নিতে চায়, প্রতিশোধ নিতে চায়। আর এটাই হলো একমাত্র কারণ, সন্ত্রাসের কারণ। আর আমরাও দেখতে পাবো যে হোক সেটা 9/11 সেই টুইন টাওয়ারের দুর্ঘটনা নিউ ইয়র্কে, হোক সেটা 7 জুলাইয়ের লন্ডনে সেই বোমা বিস্ফোরণ, অথবা 93 বোম্বের সেই সিরিয়াল বোম ব্লাস্ট, অথবা 11 জুলাইয়ের সেই বিস্ফোরণ, অথবা হোক সেটা নিরীহ মানুষকে হত্যা করা আফগানিস্তানে, ইরাকে, গুজরাটে আর বসনিয়ায়, হোক সেটা প্যালেস্টাইনে, লেবাননে। দেখতে পাবো এইসবের পেছনে কলকাঠি নাড়ছে সেই পলিটিশিয়ানরা। যখন লন্ডনে ছিলাম তখন আমি ভাবছিলাম কেন এই 21 জন মুসলিমকে অ্যারেস্ট করা হয়েছে। সরকার বলল তারা নাকি কয়েক মাস ধরে এদের উপর নজর রাখছিল। কিছু লোকের সাথে আমার কথা হয়েছে যারা এই লোকগুলোকে ভালোভাবে চিনত, তারা বলছে অসম্ভব, তারা কখনোই এমন ছিল না। তখন দেখা গেল লোকজন অপেক্ষা করছে কখন এই খবরটা তারা জানতে পারবে। সেই সময় ইসরায়েল লেবাননে আক্রমণ করছিল, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, ইংল্যান্ডে এটা নিয়ে বিক্ষোভ হচ্ছিল। তখন মনোযোগটা ঘুরিয়ে দেওয়া হলো। 21 জন মুসলমান বোমা মারতে যাচ্ছিল, এয়ারলাইন্সে অ্যারেস্ট করা হলো, অনেক বড় খবর। তাই লোকজন ভুলে গেল লেবাননে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এই ঘটনা ইন্ডিয়াতে কার্গিল। পলিটিশিয়ানদের কোনো সমস্যা হচ্ছে, কার্গিলের কথা বলো, শত্রুর কথা বলো পাকিস্তান। মনোযোগ সরানো, পলিটিক্স, হোক সেটা আমেরিকায়, হোক ইংল্যান্ডে অথবা ইন্ডিয়ায়। আসল কারণটা হলো পলিটিশিয়ানরা। আমরা জানি এই দেশে প্রায় 60 বছর আগে ব্রিটিশরা আমাদের শাসন করত, আর তাদের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল। 60 বছর আগে আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছি, কিন্তু দুর্ভাগ্যের কথা তারা চলে গেছে, কিন্তু তাদের পলিসি এখনো রয়ে গেছে। আর আমাদের ইন্ডিয়ান পলিটিশিয়ানরা তারাও এই পলিসিটাকেই প্রয়োগ করছে। তারা এই পলিসিটাকে প্রয়োগ করছে ভোট ব্যাংকের জন্য।
রেকর্ড থেকে আমরা জানতে পারি যে পৃথিবীতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয় যে দেশটাতে, সেটা হলো ইন্ডিয়া। প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে অন্তত একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয় আমাদের এই মহান দেশে। অনেকগুলি মহান ধর্ম আছে, সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা, আর এর বেশিরভাগের কারণটা হলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পলিটিশিয়ানরা ভোট ব্যাংকের জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য তারাই এগুলো তৈরি করে। এছাড়া সাধারণভাবে অমুসলিমদের সাথে আমার কথা হয়, কারণ এটাই আমার পেশা, আমার জীবিকা। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, অনেক মানুষের সাথে আমার কথা হয়। প্রায় ক্ষেত্রেই সাধারণ ইন্ডিয়ানরা, হোক সে হিন্দু বা মুসলমান, প্রায় সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে চায়, সবাই একসাথে শান্তিতে বসবাস করতে চায়। আমাদের অমিলগুলো না হয় থাকুক, আমরা যুদ্ধ চাই না, কিন্তু এই পলিটিশিয়ানরাই বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শত্রুভাবাপন্ন সম্পর্ক তৈরি করছে, যাতে করে তাদের ভোট ব্যাংক ঠিক থাকে। আর আপনারা দেখবেন যে প্রায় সবগুলো রায়টেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারাই পেছনে রয়েছে। আমরা জানি যে কয়েক বছর আগে একটা রাজনৈতিক গুজব ছিল বাবরি মসজিদ আর রামের জন্মভূমি নিয়ে। আপনারা এই ঘটনার কথা শুনেছেন অযোধ্যায়। আমার প্রশ্ন হলো, আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে কতজন আমরা এই বাবরি মসজিদ আর রাম জন্মভূমির কথা জানতাম? পলিটিশিয়ানরা এই গুজবটা ছড়ানোর আগে আমরা কতজন জানতাম? আমি আগে কখনোই শুনিনি বাবরি মসজিদ। আমি অনেক হিন্দুকে জিজ্ঞেস করেছি, তারা এটা আগে কখনো শোনেনি। যখন পলিটিশিয়ানরা এই গুজবটা দেশের মধ্যে ছড়ালো, মানুষের খবরটা জানলো। আর আমরা জানি যে 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদে সেদিন অনেক লোক জড়ো হয়েছিল। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে বাবরি মসজিদের কাছাকাছি কোনো লোক জড়ো হতে পারবে না। পলিটিশিয়ানদের একটা দল, তারা একটা পলিটিক্যাল গুজব বানালো, গুজবটা রামের জন্মভূমি আর বাবরি মসজিদ নিয়ে। 6 ডিসেম্বর লোকজন সেখানে জড়ো হলো। সরকারি দলের পলিটিশিয়ানরা ভালো করেই জানে যে তাদের পেছনে সুপ্রিম কোর্ট আছে, তারা খুব সহজেই লোকজন সরিয়ে দিতে পারত, সহজেই। কিন্তু তারা ভাবলো যদি এদের থামাই তাহলে ভোট পাবো না, তাই লোকজন জড়ো হতে থাকুক। লোকজন জড়ো হলো, আর তারপর তাদের কথায় স্বতঃস্ফূর্তভাবে যে হাজার হাজার লোক জড়ো হয়েছিল, স্বতঃস্ফূর্তভাবেই তারা বাবরি মসজিদ ধ্বংস করে ফেলল প্ররোচনা ছাড়া। তখন এই খবরটা সরাসরি অনেক স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয়েছিল। বলুন তো, এই লাঠি আর ত্রিশূল দিয়ে কিভাবে আপনি মসজিদ ভাঙবেন? এটা কি সম্ভব? না। তারা সেখানে বোমা ফাটিয়েছিল রীতিমতো পরিকল্পনা করেই। তারা এই বোমাগুলো মসজিদে ফাটিয়েছিল। সবাই বুঝতে পারবেন, আপনাদের এজন্য বোমা বিশেষজ্ঞ হতে হবে না, নিজের চোখেই দেখতে পাবেন সেখানে বোমা ফাটানো হয়েছিল বলে মসজিদে ধ্বংস হয়েছে। আর লাঠি আর ত্রিশূল থেকে মসজিদ ভাঙা যায়? যাই হোক, এদিকে কি হলো? এরপর ইন্ডিয়ায় রায়ট শুরু হলো, পুরো দেশ জুড়েই রায়ট শুরু হলো। এটাই দেশ বিভাগের পর সবচেয়ে বড় রায়ট। আর পুরো দেশ জুড়ে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে, বেশিরভাগই তার মুসলমান। কাকে দোষ দেবেন? ইন্ডিয়ান সাধারণ মানুষকে প্ররোচিত করেছে পলিটিশিয়ানরাই। লড়ো, অন্য ধর্মের মানুষদের মেরে ফেলো। সাধারণ মানুষ প্ররোচিত হচ্ছে আর পলিটিশিয়ানদের হাতের পুতুল হচ্ছে। আমরা জানি যে বোম্বেতেও তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বোম্বে। দেশ বিভাগের সময়ও সেই সময় বোম্বেতে যে রায়ট হয়েছিল সেটা বোম্বের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর রায়ট। সেই সময়েও এত বেশি লোক মারা যায়নি যে পরিমাণ লোক 92-93 সালের রায়টে মারা গিয়েছিল। পুলিশ যদি এখানে চাইতো খুব সহজে রায়টটা থামাতে পারতো, খুব সহজেই। হয়তো সেখানে রিজার্ভ পুলিশ লাগতো, মিলিটারি সাহায্য লাগতো, তারা খুব সহজেই এটা থামাতে পারতো। কিন্তু তারা এটা থামায়নি। বেশিরভাগই চুপচাপ দর্শক ছিল। ভালো কিছু লোক চেষ্টা করেছিল, তবে সংখ্যায় কম। বেশিরভাগই ছিল নীরব দর্শক, কেউ কেউ আবার অংশ নিয়েছিল। আর আমি জানি যে পুলিশকে নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরাই। তাই পুলিশ ভালো কিছু করতে চাইলে পলিটিশিয়ানরা বাধা দেয়, তাই দোষটা আবারও পলিটিশিয়ানদের উপরে পড়ে। পরবর্তীতে দেশের সরকার গঠন করলো 1 সদস্যের তদন্ত কমিশন সংখ্যালঘুদের শান্ত করার জন্য, আর এখানে বসালো জাস্টিস শ্রীকৃষ্ণকে। এই কমিশনকে তখন বলা হতো শ্রীকৃষ্ণ কমিশন। আর আমরা জানি জাস্টিস শ্রীকৃষ্ণ ছিলেন আর এখনো আছেন একজন খাঁটি আর ধর্মভীরু হিন্দু। আবার একই সাথে তিনি একজন সৎ আর নির্ভীক জজ, আমাদের অতিথি জাস্টিস সুরেশের মতো একজন সৎ আর নির্ভীক জজ। তিনি যে রায় দিয়েছিলেন, ইন্ডিয়ার সরকার সে রায় হজম করতে পারেনি।
কয়েক বছর সময় লাগলো। আর তিনি রায়টের পুরো কেসটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলেন। তিনি পলিটিশিয়ানদের সাথে কথা বলেছেন, পুলিশের সাথে। তিনি নিজে সে সময় 26টা পুলিশ স্টেশনে গিয়েছিলেন, সবগুলো রেকর্ড দেখেছেন, কথা বলেছেন পুলিশ অফিসারদের সাথে, জুনিয়র সিনিয়র, ভিকটিমদের সাথে কথা বলেছেন, মিডিয়ার সাথে বলেছেন। আর এভাবে অনেক রিসার্চের পর প্রকাশ করলেন। এই হলো সেই ডামি ভার্ডিক্ট বাই শ্রীকৃষ্ণ কমিশন। তিনি এই বইতে লিখেছেন কিভাবে আমরা এই রায়টগুলো ঠেকাতে পারি, তবে সেটা করতে সময় লাগবে। আর এই সময়ের মধ্যে সরকার বলল যা হওয়ার হয়ে গেছে। তারা জানতো যে যদি তারা রিপোর্ট অনুযায়ী কাজ করে তাহলে হয়তো ভোট ব্যাংকটা হারাবে। প্রথমে সংখ্যালঘুদের শান্ত করার জন্য তারা একটা কমিশন বানালো। কতগুলো কমিশন বলতে পারবো না, আমি আসলে জানি না যে কতগুলো কমিশনের কথা মতো কাজ হয়েছে। মনে হয় জাস্টিস সুরেশ বলতে পারবেন। ইন্ডিয়ায় এই পর্যন্ত কতগুলো কমিশন হয়েছে, তার কতগুলো সিদ্ধান্ত কার্যকর হয়েছে, কতগুলো। আর আমরা জানি এই দেরি করাটাও একটা কৌশল। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি